ইয়েস। আচ্ছা, লাস্ট ক্লাসে কারো কোনো কিছু কোয়ারি আছে যে স্যার লাস্ট ক্লাসটা বুঝি নাই, এটা কোনো কিছু এমন কেউ আছো? আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমরা ল্যাবে কিন্তু সবগুলো ক্লিয়ার করবো, হ্যাঁ? তো আমি আবার বলছি, সি প্রোগ্রামিংটা অবশ্যই শিখে যাবা। কোথাও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ল্যাবে এটা আমাদের সলভ করে ফেলবো, থিওরিতে তো সব সম্ভব না। ল্যাবের জন্য প্রতিটা জিনিসই ক্লিয়ার করো। আমরা ল্যাবের সিস্টেমটা বলি তোমাদের, প্রতিটা ল্যাব হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের একটা অংশ। আবার আমরা কতগুলো হচ্ছে গ্রেডেড ল্যাব করি, যেটা মার্কস গুলো যোগ হয়ে যায় ল্যাবে, হ্যাঁ? তো প্র্যাকটিস তো করবাই ল্যাবে। প্র্যাকটিস সেশন গুলো অবশ্যই বুঝে ফেলবা, বাসায় প্র্যাকটিস করবা। যদি কোনো একটা না বুঝো পরবর্তী ক্লাসে এসে এগুলোর জন্য তোমরা আমাদের কাছে ক্লিয়ার করে না, স্যার এই জিনিসটা আমি বুঝি নাই, এই জিনিসটার জন্য কাইন্ডলি আবার একটু রিপিট করেন। দরকার হলে ইন্ডিভিজুয়ালি আমাদের সাথে মানে এর জন্য এটা ক্লিয়ার করে ফেলো। জিনিসটা বোঝা গেছে তোমাদের? ইয়েস স্যার। থিওরি থিওরি যদি নাও বুঝে থাকো, থিওরিতে বোর্ডে হলে আর একটু বেটার হতো, তাহলে ইন্টারাকশনটা ভালো হতো। হাওয়ার ল্যাপটপ তো ইন্টারাকশন হচ্ছে। এনি কোয়ারি মানে মনের মধ্যে কোনো কিছু ইয়া রাখার দরকার নাই, যেটা জিজ্ঞেস করছি এটা কি আসলে খুব সিলি কোশ্চেন হচ্ছে কিনা, সিলি বলে কিছু নাই। হ্যাঁ, তুমি যা জানো না, এনি কনফিউশন থাকবে অবশ্যই মানে ক্লিয়ার করে নেবা। কারণ এটার বেসিকটা আমি তোমাদের দেখিয়েছি যে সি থেকে কিন্তু সবগুলো ল্যাঙ্গুয়েজে আমাদের শেখা লাগে। পরবর্তী সেশনে সি প্লাস প্লাস আছে, জাভা আছে, ইভেন ডাটা স্ট্রাকচার যে প্রোগ্রামিং আছে, অ্যালগোরিদম, সরি কম্পাইলার যেটা আছে, সবগুলো কিন্তু এগুলো থেকেই লাগবে। তো কনসেপ্ট কিন্তু একই প্রোগ্রামিং এর, খালি এক একটা সিনট্যাক্স এক এক ধরনের, যেটা আমি প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা শিখলে বাকিগুলো শেখা যায়। তো এনি ডাউট একেবারে ফানি হতে পারে, ফর্মালি না ক্লাসে বলতে না পারো, ইন্ডিভিজুয়াল টিচার যখন যাবে সেশনাল অবশ্যই ক্লিয়ার করে রাখবা। আজকে আমরা বেসিক্যালি কন্ট্রোল লুপ দেখবো। গতকাল দেখেছিলাম সিলেকশন স্টেটমেন্ট গুলো দেখেছিলাম, তো ওখানগুলো দেখেছিলাম, ইটারেশন ছিল কতগুলো। তো আমরা সিলেকশন গুলো শেষ করেছি, এখন ইটারেশনে যাচ্ছি আমরা। তো ফর হোয়াইল এবং ডু হোয়াইল আজকে লাইকলি শুধু ফরটা শেষ করতে পারবো, হোয়াইল ডু হোয়াইল আমি নেক্সট উইকে করবো। আসলে লুপটা কেন লাগে? উদাহরণস্বরূপ যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে যেতাম, তাহলে কি করতে হতো আমাকে? 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলে কি হতো? 10টা লাইন আসতো, তাই না? এই যে আমি ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টকে একবার প্রিন্ট করছি, মানে টায়ারিং কাজ। এই কাজটা যদি আমি কাউকে দায়িত্ব দিতাম যে ভাই তুমি যেখান থেকে শুরু করে কন্টিনিউয়াস ওই একই সাইকেলে বারবার আসতে থাকে। তো ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টকে যদি আমি এরকম বলি যে ঠিক আছে, একজনকে দায়িত্ব দিলাম যে এরকম 10টা প্রিন্ট করে আমাকে দাও, এই দায়িত্বটা কারে দেবো আমি? আমি দিতে পারি ফরকে, দিতে পারি ওয়াইলকে, অথবা ডু ওয়াইলকে দিতে পারি। এরাই হচ্ছে এই কন্ট্রোল করবে আমার এই কাজটাকে। তো এই কাজেই করবে, তাকে আমি দায়িত্ব দিচ্ছি। তাহলে কি করলাম আমি? তাকে বললাম, ওয়াইলকে বললাম যে তুমি 10 বার আমার হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করে দাও। তো তার কাজ করতে এইটাই, 10টা কাজ। এখন শুধু তাকে তো গুনতে হবে, গোনার কাজটাই হচ্ছে তখন আমরা একটা অপারেটর, আমরা গত ক্লাসে শিখেছি যে ইনক্রিমেন্ট করা যায়। তো যদি আমি আই প্লাস প্লাস করি, তার মানে আই এর ভ্যালু প্রতিবার কত বাড়ে? একবারে, তাই না? তো আমি কি আই এর ভ্যালু 2 বাড়াতে পারি? ইয়েস স্যার। তাহলে নিশ্চয়ই ওটা তার মানে ইনক্রিমেন্ট অপারেটরের সাহায্যে আমি কিন্তু কাউন্টার করতে পারি। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি কাউন্টার, আমি কতবার প্রিন্ট করলাম সেইটা একটা কাউন্টার এখানে দেয়া আছে। তো আমি কাজটা দিয়ে বললাম যে এই কাজটা তুমি 10 বার করো, এই জন্য আমি আই এর ভ্যালু বললাম যে শুরু করলাম এবং কাউন্ট শুরু করলাম। তো হোয়াইল কি করবে? এটা বেসিকটা শিখলে বাকিটা একই জিনিস। আমি হোয়াইল নামের একটা ব্যক্তিকে দায়িত্ব দিলাম যে তুমি আমাকে এই প্রিন্টের কাজটা করে দাও। একই কাজ যদি বারবার করছি, তাকে আমি গোনার একটা সুযোগ দিলাম যে তুমি 10 বার গুনো, সেহেতু তার একটা উপায় লাগবে। এই যে স্টেটমেন্টটা আছে এখানে, এইটা হচ্ছে তার জন্য হচ্ছে কাউন্টিং একটা স্টেটমেন্ট। তো এই এটা দেখো, এটা কিন্তু একটা রেশনাল অপারেটর না? লেস দেন, লেস দেন তো রেশনাল অপারেটর। রেশনাল অপারেটর কি করে? সবসময় কম্পেয়ার করে। কম্পেয়ার করে কি আউটপুট করবে? রেশনাল অপারেটর আউটপুট কি হয়? গত ক্লাসে দেখিয়েছিলাম, রেশনাল বলো লজিক্যাল অপারেটর বলো, এটার আউটপুট কি কি হয়? 0 আর 1 যদি ওয়ান। সত্যি হয় তো তাহলে 1, তাহলে আর মিথ্যা হোয়াইলের হলে এখানে যদি 0। আমি 1 দেই এটার পরিবর্তে, তাহলে কি কাজ করবে না এটা?
স্যার কাজ করবে, কিন্তু স্যার এটা তো ইনক্লুডেড লুপ হয়ে যাবে। ঠিক। এখন ধরো আমার তো এটা হচ্ছে, তার মানে কি ওয়াইল চেক করবে এটা ট্রু না ফলস, নাথিং এলস। এখন এই ভ্যালুটা কি ট্রু কিনা এইটাকে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি যদি বলি হোয়াইল দিয়ে বললাম যে এক, তার মানে কি ট্রু। আমি যে কাজটা বলছি তাহলে কি হবে, প্রতিটা মুহূর্তেই হোয়াইল দেখবে যে ওয়ান পেয়েছে সে। তাহলে যে কাজটা দিব এটা আজীবন চলতে থাকবে যতক্ষণ না কম্পিউটার ক্র্যাশ করে। হ্যাকাররা কি করে, হ্যাকাররা কম্পিউটারে যে হ্যাক করছে সে একটা লুপের ট্রু কন্ডিশন দিয়ে রাখে। ট্রু কন্ডিশন দিলে কি করে, কম্পিউটারের প্রসেসর কন্টিনিউয়াস কাজ করতে করতে কি ইয়া হয়ে যায়, মানে মানে ওভারফ্লোডেড হয়ে যায়, মেমোরি থেকে শুরু করে সবকিছু। এই জন্য কম্পিউটার ক্র্যাশ করে। তো যারা হ্যাকার আছে তারা কিন্তু লুপ চালায়, ইনডেফিনিট লুপ চালায়। তো আমি আসলে বেসিক্যালি এখানে পাচ্ছি কি, এখানে একটা ট্রু ভ্যালু পাচ্ছি। এই ট্রু ভ্যালু নেওয়ার যখনই হবে তখনই এই ব্লকটা কাজ করবে। ট্রু ভ্যালু নেওয়ার জন্য আমি একটা কন্ডিশন টেস্ট করছি, রেশনাল অপারেটর। যে আমি জানি আমাকে 10টা আর করতে হবে, তাহলে আমি একটা কন্ডিশন করি যে সবসময় যেন কম্পেয়ার করে একটা আউটপুট দেয়। তো আই এর ভ্যালু যদি আমি 0 থেকে শুরু করি, প্রথম ইটারেশনে কি আসবে, আই এর ভ্যালু 0, আর এদিকে তো কনস্ট্যান্ট ভ্যালু 10 আছে, তো 10-এর সাথে কম্পেয়ার করবে। তো প্রথম ইটারেশনে যেটা হবে দেখবে না 0 তো 10-এর চেয়ে ছোট, তার মানে ট্রু। ট্রু হলে এখানে আসবে, তাহলে একবার প্রিন্ট করবে, প্রিন্ট ওয়াল। এখন তো একবার কাজ হয়ে গেছে, তাহলে এবার ভ্যালুটা বাড়িয়ে দিই। বাড়ানোর উপায় কি, ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে আই এর ভ্যালু কত হয়ে যাবে এবার, 2, তাই না? আবার এই হোয়াইল লুপের কাজ হচ্ছে এটা শেষ করে কন্ট্রোলটা আবার কন্ডিশনার চেক করে। কন্ডিশনার চেক করে কি দেখবে যে আই এর ভ্যালু 2, এখনো কি 10-এর নিচে না, তার মানে স্টিল ট্রু। তাহলে আবার প্রিন্ট করবে। তাহলে এখানে করতে করতে আমার 10 পর্যন্ত যাবে। এখন আমি লেস দেন দিব না লেস দেন ইকুয়াল টু দিব, আমি কাউন্টারের উপর নির্ভর করছি। যদি আমি 1 থেকে শুরু করি তাহলে আমি প্রথমবার তো প্রিন্ট করে তারপর না বাড়লাম, 2 বাড়ালাম, তাহলে লেস দেন ইকুয়াল টু করতে হবে। যদি 0 থেকে শুরু করি, একবার কাজ করার পরে আই এর ভ্যালু 1 হলো। এই কাউন্টার কি বুঝতে পারছো কন্ডিশনটা? স্যার তো এইভাবেই বলো। স্যার মিটিংটা মেবি রেকর্ড হচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ, আমি ক্লিয়ার করছি। ওকে, এই লুপের মানে কনসার্নটাকে বুঝতে পেরেছো, কি কন্ডিশন এখানে দিব। এটা এটা ধরো আই এর ভ্যালু, আমি প্রথমে কি আসবে 0 দিয়েছি, তাহলে এখানে প্রথমে আসবে 0। 0 ইজ লেস দ্যান 10, ট্রু। একবার প্রিন্ট হলো আই প্লাস প্লাস, আই এর ভ্যালু হলো 1। তার মানে একবার প্রিন্ট দেওয়ার পরে ভ্যালু হচ্ছে 1। এরকম করতে করতে যখন 9 বার চলে যাবে, নভেম্বরে এসে প্রিন্ট দিলে ধরো আই এর ভ্যালু 9 লেস দ্যান হচ্ছে 10, তাহলে কিন্তু প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আই এর ভ্যালু কত হয়ে যাবে, 10। তার মানে 10টা প্রিন্ট হওয়ার পরে আই এর ভ্যালু যখন 10 এখানে আসবে, এদিকেও লেস দেন 10, তাহলে এই কন্ডিশনটা ফলস। যদি ফলস হয় লুপের কন্ট্রোল বের হয়ে আই এর এখানে চলে আসবে, তখন 10বার প্রিন্ট হবে। আমি যদি এটা না করে এটা করতাম 1 দিয়ে শুরু করতাম, তাহলে কিন্তু লেস দেন 10 দিলে কয়টা প্রিন্ট করতো, 9টা, তাই না? আই এর ভ্যালু 1, একবার প্রিন্ট হলো, আই এর ভ্যালু প্লাস প্লাস হলো 2, তো 2 আবার কন্টিনিউ করলো। এবার 9 বার প্রিন্ট করলে কিন্তু পরে দেখা যাবে যে 9টা প্রিন্ট হয়ে যখন 10 দিচ্ছি, যখন 10তমে আসবে তখন 10 10 ইজ নট লেস দেন 10, তো তখন দেখা যাবে 9টা, এটা লুপটা বের হয়ে যাবে, 9টা প্রিন্ট হবে। তখন আমাকে করতে হবে এখানে এখানে আই লেস দেন ইকুয়াল টু 10, 10 পর্যন্ত নিতে হবে যদি আমি 1 দিয়ে শুরু করি। 0 দিয়ে শুরু করলে লেস দেন দিলেই হবে, কারণ একবার কাজ প্রিন্ট করার পরে ভ্যালু বাড়াচ্ছিলাম। এবার এটা তোমরা নিজের ব্যবহার করলে ক্লিয়ার হয়ে যাবে। এভাবেই কিন্তু লুপটা চলে। সো লুপ কিভাবে চলে, রিপিটেড স্টেটমেন্ট এক্সিকিউশন হয়, এটা খুব স্পেসিফিক ব্লকে কাজ করে। আমরা 3 টাইপস লুপ শিখবো, একটা হোয়াইল, ফর এবং ডু হোয়াইল।
ফর লুপ দেখছিলাম। তো ইনিশিয়ালাইজ ফর লুপের যেটা হয়, শুরুতে ইনিশিয়ালাইজ করে নেয়, মানে কোথা থেকে শুরু করব ইনিশিয়ালাইজ করে নেয়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কন্ডিশন চেক করে, মানে ফর ডু হোয়াইল সকলে কিন্তু একই কাজই করে, বাট সিনট্যাক্সটা একটু আলাদা আর কি। তো ফর লুপ ফার্স্ট কি করবে, প্রথমে ফার্স্ট স্টেপ ইনিশিয়ালাইজ করবে। ইনিশিয়ালাইজের জন্য করতে হবে, কারণ আমাকে তো কোথাও না কোথাও চেক করতে হবে যে সংখ্যাটা মানে কাউন্টিং করার জন্যই লাগবে এটা। ফার্স্ট কথা হচ্ছে ইনিশিয়ালাইজ করবে, নেক্সট হচ্ছে ইনিশিয়ালাইজ করার পরে কন্ডিশন চেক করবে। তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, যদি ট্রু হয় অনলি দেন ভিতরে আসবে, ইফ ট্রু দেন এর এক্সিকিউশন যেগুলো আছে শেষ করবে। শেষ করার পরে চলে যাবে হচ্ছে কাউন্টারে। কাউন্টারে কাউন্টার মানে গুণা শুরু করবে। কাউন্টার শেষ করার পরে যদি আসে তখন আবার কন্ডিশন চেক করবে যে এবার কি কন্ডিশন ট্রু না ফলস। যদি ট্রু হয়ে যায় তাহলে আবার ভিতরে আসবে, যদি ফলস হয়ে যায় তাহলে বেরো চলে আসবে। এটা হচ্ছে লুপের সিনট্যাক্স। এখন দেখো ইনিশিয়াল এক্সপ্রেশনটা কতবার কাজে লাগছে এটা? একবার স্যার। যদি একবারই কাজে লাগে এটা কি এখানে রাখার দরকার আছে? না রাখলেও চলো। না রাখলেও, তাহলে এটা আমি এক কাজ করতে পারি, এটা যদি না রাখি তাহলে এটাকে আমি এটা অপশন, তাহলে আমি বললাম যে এই কাজটা আমি এখানে করব না, এইটা আমি বের করে শুরুতে একবার করে দিব ইনিশিয়ালাইজেশন। তাহলে ইনিশিয়ালাইজেশন আমি এখানে রাখতে পারি, একবার কাজ করছে। আচ্ছা, এটা তো প্রতিবারে চেক করছে। এই এক্সপ্রেশনটা এই স্টেটমেন্ট শেষ করার পরেই তো স্টেটমেন্টটা ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে কি রাখার দরকার আছে এটা? ভিতরে রাখলেও হয় স্যার। আমি সব কাজ শেষ করার পরেই তো এখানে যাচ্ছিলাম, তাই না? যদি এখানে না রাখি এখানেও তো রাখতে পারি জিনিসটা, না যে সব কাজ শেষ করার পর ইনক্রিমেন্ট করে যাও, তাহলে এখানেও রাখতে পারি আমি, অথবা এখানেও রাখতে পারি। যদি আমি এটা এখানে না রাখি আর ইনিশিয়াল স্টেপটা এখানে না রাখি, তাহলে এই লুপটা তাহলে কোন লুপের মতো মনে হচ্ছে? হোয়াইল। হোয়াইল লুপ। দেখো হোয়াইল লুপের কাজ ফর লুপের কাজ একই, সবকিছু ঠিক, খালি সিনট্যাক্সের পার্থক্য আছে। তো যদি আমি এইখানে ইনিশিয়াল স্টেপ বাইরে করি, ইনক্রিমেন্টে স্টেটমেন্টের শেষেই করি, তাহলে আমার ইনক্রিমেন্টে এখানে লাগে না। যদি তাই না লাগে, আসলে বেসিক্যালি দেখা যাচ্ছে হোয়াইলের মতো, এখানে হোয়াইলের যে কন্ডিশনটা শুধু চেক করছি। তোমরা কি এটা বুঝতে পারছো দুটো লুপের কাছাকাছি মানে সিনট্যাক্সটা কেমন? এনি কনফিউশন করো? পারপাস একই, কাজ একই, খালি কাজটা জিনিসটা হচ্ছে। আরেকটা জিনিস দেখাই, আমি ধরে নিলাম যে আমি এই ফর লুপেই চালাবো, তাহলে আমি বললাম যে শুধু এইটাকে রাখবো, এই দুটাকে রাখবো না, এখানে রাখবো না, একে আমি এখানে দিয়ে দিব, আর এটাকেও রাখবো না, এটাকে আমি বাইরে নিয়ে আসবো। বাট এটা হোয়াইল না করে আমি ফর দিয়েই চালাবো, তাহলে আমার ফর লুপটা কি হওয়া উচিত? সেমিকোলন গুলো দেওয়া লাগবে স্যার। এখন তো আমি জানি ফর লুপের সিনট্যাক্স হচ্ছে দুইটা সেমিকোলন থাকবে, কারণ আমি সিনট্যাক্সে জানি যে এটা ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন চেক, এটা ইনক্রিমেন্ট। বাট আমি ইনিশিয়ালাইজেশন বের করে নিয়েছি, ইনক্রিমেন্টের নিচে নামিয়ে নিয়েছি, খালি কন্ডিশনটা লুপের মধ্যে রাখছি, এই দুটো ব্ল্যাঙ্ক রাখছি। সেক্ষেত্রে যদি হোয়াইল লিখতাম তাহলে এই দুটোর পারপাস লাগতো না, যেহেতু আমি ফর লুপ ইউজ করছি বা এক্সপ্রেশনটা বাইরে নিয়ে এসেছি, সেমিকোলনটা রাখা লাগবে, ব্ল্যাঙ্ক থাকে থাকুক। এই জিনিসটা বোঝা গেছে? সিনট্যাক্স চেঞ্জ করা যাবে না। যদি ফর লুপ ইউজ করতে চাই তাহলে সেমিকোলন দুইটা রেখে এখানে কন্ডিশন রেখে এটা ব্ল্যাঙ্ক রাখবো। আর যদি এটা বলি যে ঠিক আছে এটা তো দরকার নাই, হোয়াইলে রাখি, তাহলে আমি হোয়াইল লুপ এখানে রেখে দিব। এখন যদি হোয়াইল এবং ফর একই কাজই করে, তাহলে দুটার দরকারটা কি, তাই না? যে দুইটা একই কাজ করছে, এটা পারপাসটা আমরা শেষের দিকে দেখবো। দুইটা আসলে পারপাস আছে, মানে পার্সপেক্টিভ আছে, কখন আমরা হোয়াইল ইউজ করি, কখন ফর ইউজ করি, এটা কতগুলো পারপাস আছে। আবার কাজ একই করে। আমরা এতটুকু জিনিস দেখলাম যে এটার একটা সিনট্যাক্সের একটা কনভেনশন আছে, এবং এই ফরকে আমরা দুভাবেই করতে পারি, ফরেই দিতে পারি, বাট আমরা হয়তো এক্সপ্রেশনটা ডিফারেন্ট হয়তো অর্গানাইজ করতে পারি। বাট ফর যদি ইউজ করি তো আমার সিনট্যাক্সের প্যারামিটারটাকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে? এই সেমিকোলনের আগে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেমিকোলনের মাঝে হচ্ছে কন্ডিশন চেক, এবং সেমিকোলনের পরে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এই দুটো জিনিস যদি আমরা জানি তাহলে অ্যাটলিস্ট
এতক্ষণ বুঝলাম যে কিভাবে আমি এই ব্লকটাকে কন্ট্রোল করবো, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেছি। এখন দু একটা উদাহরণ দেখি আমরা। আমাকে ক্লাস শেষ করার 5 মিনিট রিমাইন্ড করে ফেললি। তো এভাবে দেখছি, এগুলা কত টেক্সট আছে, কন্ডিশন ট্রু ফলস যেটা বলছিলাম এগুলো লেখা আছে। তো এটা একটা উদাহরণ আছে, উদাহরণটা আমি চালালাম, তোমার দিয়ে দিলাম যে যে একইভাবে যে এ যদি 10 থেকে শুরু করি 10টা, এখন আমি এখানে শুরু করতে পারি 10 থেকে শুরু করতে পারি, 20 থেকে শুরু করতে পারি, 1 থেকে যে শুরু করতে হবে কথা নাই, 10 থেকে মানে এনি কন্ডিশন। আমার কথা হচ্ছে আমি কাউন্টিংটা হিসেব করতে পারলেই হলো। বাট এই ভ্যালুটা আমার কিন্তু একবারই ইউজ হচ্ছে, এতটুকু জানলেই হবে যে আমার ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু করে 10 থেকে শুরু করে করি, আমার এটা একবারই ইউজ হবে। 10 থেকে শুরু করলে 20 মানে কি 10 বার যাবে এখানে, 10 বার প্রিন্ট করবে এখানে। ওকে, নেক্সটটা যাই। তো ফরম্যাট যেটা আছে বলছিলাম এই ফরম্যাটটা থাকবে। এই যে একটু আগে বলছিলাম যদি আমি লুপের ওগুলো বাইরে চলে যাই, তাহলে এই যে সেমিকোলন আগে ব্ল্যাঙ্ক, কন্ডিশন এবং সেমিকোলনের পরে ব্ল্যাঙ্ক, ইনক্রিমেন্ট আমরা এখানে করেছি, অত ইনিশিয়ালাইজেশন এখানে থাকতো। এইভাবে কিন্তু ফর লুপ এবং হোয়াইল লুপের আমরা কম্পারিজন করে ফেলতে পারি একই ধরনের সিনট্যাক্স নেওয়ার জন্য। এখন হচ্ছে ইনফিনিট লুপের কথা একজন বলতে, স্যার যদি কিছু না হয় তাহলে ইনফিনিট হয়ে যাবে। তো ইনফিনিট লুপের পারপাসটা তো বললাম যে আমি যদি কোনো একটা সিস্টেমকে ক্র্যাশ করতে চাই, আমি ইনফিনিট লুপ চালানোর ব্যবস্থা করবো হ্যাকিং করে। তো যতক্ষণ ট্রু হবে, যদি ব্রেক না করতে পারি তাহলে কিন্তু চলতেই থাকবে। যদি আমি এখানে কিছু না দিই, কিছু না দেওয়া মানে কি বাই ডিফল্ট সেটাকে ট্রু মনে করবে। যদি আমি এই কন্ডিশনেও কিছু না দিই চেক করার জন্য, কন্ডিশন তো বেসিক্যালি দেওয়া হয়েছে ব্রেক করার জন্য, তাই না, যে টার্মিনেট করার জন্য। তো যদি কিছুই না দিই বাই ডিফল্ট বার ঘুরবে স্যার লুপটা, মানে ইনফিনিট টাইম সে হচ্ছে while one এর মতো কাজ করবে। সো when মানে the condition যেটা লেফট ব্ল্যাঙ্ক থাকে, this component treat is as true and the loop will run infinite times। আমি কন্ডিশন দিয়েও ইনফিনিট করে ফেলতে পারি, যেমন ধরো 0 থেকে শুরু করেছি, ইনক্রিমেন্ট প্লাস দিলাম, আমার ব্রেক কন্ডিশন হচ্ছে আই এর ভ্যালু 0 হচ্ছে বড় হলেই হবে। আই আমি 1 থেকে শুরু করেছি, যখন বাড়াতে থাকবো আজীবন বড় হতেই থাকবে। এখানে এই কন্ডিশনটা বেসিক্যালি হচ্ছে আমার লুপটাকে টার্মিনেট করার জন্য। লুপ টার্মিনেট যদি এখানে আমি না দিই, আর কোন উপায় আছে যে ইনফিনিট লুপকে আমি টার্মিনেট করতে পারি? এনি আইডিয়া? স্যার কন্ডিশন দিয়ে ব্রেক দিয়ে দিব। কন্ডিশনে তো একটা ধরো ট্রু করে দিয়েছি, মানে স্যার মানে ইফ এর মধ্যে কোনো কন্ডিশন, লুপের মধ্যে ইফ এর মধ্যে কোনো কন্ডিশন দিয়ে তারপর ব্রেক করে দেব। মানে আমাকে প্রথম যদি আমি লুপ দিয়ে এইটাকে এই কন্ডিশন যদি ব্রেক করতে না পারি, লুপের মধ্যে কোথাও ব্রেক করা উচিত আমার, তাই না? মানে কোথাও তো আমাকে এই লুপটাকে বন্ধ করতে হবে। তো একটা উপায় ছিল আমার হচ্ছে ফর লুপ আমাকে সুযোগ দিয়েছিল এখানে ব্রেক করার জন্য, যদি ব্রেক না করে বডিতে ব্রেক করতে পারি। বাট আর একটাও তো উপায় আছে না ব্রেক করার। আমরা ব্রেক স্টেটমেন্ট কথা শিখে এসেছিলাম না সুইচের জন্য, কোন এক জায়গায় ব্রেক করে দিলে আমরা জানি যে ব্রেক স্টেটমেন্ট হচ্ছে যে লুপের মধ্যে কাজ করে সেই লুপের বাইরে আমাকে নিয়ে যায়। যদি ফর লুপের মধ্যে ব্রেক ইউজ করি কোনো এক জায়গায়, যেখানেই থাকুক না কেন, ফর লুপের যে সেকেন্ড ব্রেকেট আছে আমার জাম্পটা কন্ট্রোলটা বাইরে নিয়ে আসবে। তো আরেকটা ইনফিনিট লুপের একটা মানে বন্ধ করার উপায় হচ্ছে কোনো একটা কন্ডিশন দিয়ে টার্মিনেট করা অথবা ব্রেক স্টেটমেন্ট ইউজ করা। So we can use the break statement to exit from infinitely, অথবা কোন একটা জায়গায় দিলে ব্রেক করতে পারি আমরা। সো একটা উপায় জানা গেল যে ইনফিনিট লুপকে কন্ট্রোল করার জন্য হচ্ছে কন্ডিশনালি ব্রেক করতে পারি কোডের মধ্যে, অথবা ব্রেক স্টেটমেন্ট ইটসেলফ ক্যান ব্রেক করতে পারে। ফর লুপ এগুলো 0 দিলে কি হয়, মানে এখানে একটা লুপ চালাচ্ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম, এটা মনে হয় প্র্যাকটিস করলেই পারবা যে আই এর ভ্যালু বাড়লে কিভাবে প্রিন্ট হয়। এটা জাস্ট লুপ চালালে দেখতে পাবো তোমরা প্রতিটা লুপে। এটা আর সময় নষ্ট করলাম না, সেশনাল দেখে নেবে। এখানে একটা জিনিস দেখানোর উপায় হচ্ছে আমি হোয়াইল লুপটার সাথে এই জন্য শেখাচ্ছি যে আসলে ফর এবং হোয়াইলের এক্সিকিউশন একই ধরনের, পারপাসটা হয়তো আলাদা হতে পারে, যেটা আমরা পরের দিকে শিখবো। এখন দেখো হোয়াইল এভাবে যেমন লেখা যায়, ফর একই জিনিসে ফর দিয়েও করা সম্ভব। এই কন্ডিশনটা শুধু রাখছি আমি, ইনিশিয়ালাইজেশনটা হোয়াইলে আমি কি করেছি এখানে করেছি, ইনক্রিমেন্টটা এখানে না করে আমি এখানে করেছি, একটু দেখাচ্ছিলাম কাজ কিন্তু একই।
এটা কি আউটপুট দিবে কেউ বলতে পারবা? ইফ আই মড 2 ইকুয়াল টু 0, তাহলে প্রিন্ট হবে। এখানে কি জোড় প্রিন্ট হবে? সংখ্যা। 0 2 4 6 8। জি, আমরা দেখো মড করছি, আমি একটা সংখ্যাকে নিয়ে আসলাম, সে মড করলাম। মড কিন্তু তোমার হচ্ছে 2 দিয়ে মড করলে আমরা কি করি, শুধু পূর্ণ সংখ্যাটাই নিই, ফ্র্যাকশনগুলো নিই না। যদি তাই হয় তাহলে ইভেন নাম্বার আমরা বের করতে পারবো, অল ইভেন নাম্বার। তাহলে একটা যদি কোশ্চেন আসে যে প্রিন্ট অল ইভেন নাম্বার, আমরা জানি ইভেন নাম্বার হচ্ছে 2 4 6, 2 দিয়ে ভাগ করলেই যেটা যেটা ট্রু হবে অনলি দেন সেটাই প্রিন্ট করবে। আর এই ফরের মধ্যে ইফ, এই লুপটাকে কি লুপ বলা হয়? নেস্টেড লুপ, তাই না? নেস্টেড শিখেছিলাম না, নেস্ট করছে। তাহলে ইভেন নাম্বার বের করার যে প্রোগ্রামিংটা, এটা কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমি একটু ক্লিয়ার করতে পারি। আমি 1 থেকে 10-এর মধ্যে ইভেন চালাচ্ছি, আমি এন এর ভ্যালু নিলাম 10 উদাহরণস্বরূপ। আমি 10 বার লুপটা চালাবো, প্রতিবার আই এর ভ্যালু বাড়াচ্ছি। আমি মনে নেই যে আই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, সেই আইটাকে 2 দিয়ে ভাগ দেওয়া শুরু করবো। যখন আমার ভাগশেষ 0 থাকবে তার মানে একটা ইভেন নাম্বার, ওই যেটা শুধু ভাগশেষ 0 হবে শুধু সেই নাম্বারটাই প্রিন্ট দিবে। এটা করলে আমার বেসিক্যালি একটা ইভেন নাম্বারের সিরিজ হবে। যদি অড করতে চাই তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে? আমি তো ইভেন প্রিন্ট করলাম স্যার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 হবে। 1 দিলে তো সবগুলোই আসবে, 1 2 3 4 5 সবই তো আসবে ভাগ দিলে। আর কি উপায় আছে অড বের করতে হলে? Not is equal to 0. Not is equal to 0. তাহলে এটা নট ইকুয়াল টু 0 করব। আইদার 0 হবে, যদি 0 হয় ইভেন, আর যেটা ইভেন হবে না তাহলে সেটা অড। তাহলে 2 দিয়েই ভাগ দিয়ে অডটা বের করতে হবে। আর যদি 1 দিয়ে দাও সবগুলো সংখ্যাই আসবে, কারণ 1 তো সবাইকে বিভাজ্য। 2 দিয়ে ভাগ স্যার ইকুয়াল টু 1 দিলে শুধু 1 দিলেও তো হবে স্যার। 2 দিয়ে ভাগ দিয়ে is equal to 1 স্যার। তাও হবে, কারণ তুমি 2 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার তো 1 আসবেই। জি স্যার। ঠিক আছে, বাট ইজি উপায় হচ্ছে ইভেনের অপোজিটে অড। আমার নোয়ার গেট শিখেছি না, ওই কনসেপ্টে যেতে হবে। যে ইভেনের অপোজিট যদি অড হয় তাহলে ইভেনের যে ইকুয়েশনটা চালিয়েছি এটার অপোজিটটা দিলেই অড, মানে নোয়ার একটা সাইন ইউজ করতে হবে। এটা জাস্ট জেনারেল মানে কনসেপচুয়ালি এটা করা। তুমি অন্য অপশনও আছে, বোঝা গেছে এটা কেন আমি নট দিয়ে করলাম এটা? ইয়েস স্যার। যদি ইভেন না হয় তাহলে নট। এটা কেন লাগবে? তোমার যখন ইনভার্টার ইউজ করবা পরবর্তী ডিজিটাল লজিকে, তখন এই লজিকটা কাজে লাগবে। যে ইনভার্টার মানে এটা বাইনারি ইনভার্টার বলে এটাকে, হ্যাঁ, এটা ডিজিটাল লজিকে তোমরা শিখে যাবে। ওই কনসেপ্ট থেকেই প্রোগ্রামিংটা করা, যে আইদার ইভেন, যদি ইভেন না হয় তাহলে অড, যদি ইভেনের ট্রু হয় তাহলে নটের জন্য হচ্ছে নট কন্ডিশন টেস্ট করা যায়। ইভেন তুমি 1 দিয়ে ভাগ করলেও তোমার যদি এখানে ভাগশেষ 1 আসে তার মানে তো এটা বেজোড় সংখ্যা। এটা আরেকটা ইকুয়েশনের মধ্যে দিতে পারো। এটাও একটা অপশন, আমি অপশন বলছি না, বাট আমি থিঙ্কিং প্রসেসের কনভেনশনটা কথা বলছি। ঠিক আছে না? আমি ইভেনের রিভার্স করে অড করছি। এভাবে এই অড ইভেন করা যায়। আমরা একটু পরের প্রোগ্রামিংটাতে যাই। তো একইভাবে অড করলাম, যে ইভেন 1 দিয়ে করা যায়, নট দিয়েও করা যায়। এখন পার্টিকুলার রেঞ্জে যদি শুরু করতে চাই এটাও করা সম্ভব। আমি জাস্ট ডু হোয়াইল দিয়ে দেখাচ্ছিলাম, এগুলো তোমরা তো প্র্যাকটিস করলে, আমি স্লাইডে কোডগুলো দিয়ে দেবো, প্র্যাকটিস করে নিন। তো এখানে আরেকটা উপায় দিল যে ঠিক আছে আমি আই এর ভ্যালু প্রিন্ট দিলাম না, আমি আরেকটা সংখ্যাকে বাড়াচ্ছি। অর্থাৎ আমি কে এর একটা ভ্যালু নিলাম, কে এর ভ্যালু নিয়ে আমি আই এর ভ্যালু মানে 2 বার করে বাড়াচ্ছি। তাহলে উদাহরণস্বরূপ ধরে 5 বার বাড়াবো। এই লুপটা যদি কাইন্ডলি দেখো একটু, একটা ধরো আমি কে কে 0 দিয়ে শুরু করলাম, আই এর ভ্যালু 0, লেস দেন 5। ওকে, এখন 5 এর নিচে আই এর ভ্যালু আছে, কে এর ভ্যালু কত নিচে 0, তাহলে 0 ইকুয়াল টু 0 প্লাস 2। এই লুপটা এক্সিকিউট করার পরে কেতে কত অ্যাসাইন হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই না? শুনতে পাচ্ছ তোমরা? আমি এই লুপটা যদি চালাচ্ছি, আমি আসলে কি চাচ্ছি, যে আমি একটা সংখ্যাকে বাড়াতে থাকবো 2 করে করে। সেটা গুনবো কি দিয়ে? আই দিয়ে গুনবো। আই হচ্ছে কাউন্টিং ইউজ করবে, আই এর ভ্যালু আমার নাড়বো না। আবার
অন্য একটা ভ্যালুকে বাড়াচ্ছি। ইনিশিয়াল স্টেজে আমি কে এর ভ্যালু 2 দিয়ে 0 দিয়ে শুরু করলাম। প্রথমে এখানে 0 আসবে +2, এই লাইন যখন এক্সিকিউট হবে তখন কে এর ভ্যালুটা অ্যাসাইনে কত যাবে? 2 হয়ে গেল। তাহলে প্রথমবার কে এর ভ্যালু পেলাম হচ্ছে 2। লুপটা আবার এখানে গেল i1 প্লাস i এর ভ্যালু এবার হয়ে গেল 1, একবার হয়েছে কাউন্ট করেছে। এখানে কিন্তু কে এর ভ্যালু 2 হয়ে বসে আছে। আবার এই লুপ যখন এক্সিকিউট হবে 2 + 2 যোগ হয়ে আবার কে এর ভ্যালু অ্যাসাইনে যাবে 4। এবার সেকেন্ড লুপে গিয়ে কে এর ভ্যালু যাবে 4। এইভাবে বাড়তে বাড়তে আসলে বাড়ছে কি 2 + 2 + 2 করে আমরা যোগ করছি। যতবার গুনছি কতবার গুনছিলাম এখানে? মোট 5 বার, তাই না? তাহলে টোটাল যোগফল কত হবে আমাদের? 10 হবে। এবং প্রতিবারে যোগফলটা ওই একই সংখ্যার মধ্যে অ্যাসাইন করে ওভাররাইড করে ফেলছি। তো এরকম যদি আসে যে গুনতে হবে, যে একটা সিরিজ গুনতে হবে, যে সিরিজটা হচ্ছে এরকম করে 2 + 2 + 2 + এরকম সিরিজ গুনতেছি আমি, যে এই সিরিজের যোগফল বের করো, তাহলে আমরা এই ভ্যালুটাকে কে দিয়ে ধরে আমরা কিন্তু যোগ করে 10 বের করতে পারবো। আমি সিরিজ একটু পরে দেখাচ্ছি। তো আমার আই ইউজ করছি গুণার জন্য, আর ভ্যালু যোগ করার জন্য ইউজ করছি হচ্ছে অন্য একটা ভেরিয়েবল। এইভাবে প্রথম ইটারেশনে 0, আই এর ভ্যালু তখন 2, ফার্স্ট ইটারেশনে 4, তার সেকেন্ড ইটারেশনে 6, 8, 10। তাহলে এই লুপ দিয়ে আমরা একটা সিরিজ গুনতে পারি, যাদের হচ্ছে সিরিজ 2 + 2 + সিরিজ। এইটা কে না দিয়ে আমরা সাম দিয়েও মানে বলতে পারি, যে এখন হতে পারে না যে এই সিরিজটার যোগফল বের করো, যে কোনো একটা সিরিজ আছে এটার যোগফল বের করো, অথবা এরকম বলতে পারি যে 1 + 2 + 3 + 4 এই প্লাস যোগ 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 এটা সিরিজের সাম বের করো। তার মানে কতবার যোগ করছি ততবারের জন্য লুপ চালাইতে হবে, আর যোগফলটার জন্য আমাকে একটা আলাদা ভেরিয়েবল রাখতে হবে। প্রতিবারের জন্য যোগফলটা এখানে আসে। এটা আমরা একটু সিরিজটা দেখলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে, আর এভাবে কিন্তু সিরিজ যোগ করা যায়। আমি সিরিজ একটু পরে দেখাচ্ছি। এই সিরিজটা আসো, আমরা কিন্তু প্রোগ্রামিং এর ডেপথে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এখন ধর আমাকে কোশ্চেন দিল যে ফাইন্ড আউট দি সাম অফ দি সিরিজ আপ টু n। সিরিজটা কি আছে 1 2 3, সংখ্যাটা কতবার গুণ যোগ করবে? n বার। n, তাই না? আমি যদি বলি আপ টু সিরিজটা 10 পর্যন্ত, তার মানে কি 10 বার পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমার 10 বার এই সংখ্যাটা যোগ হবে। কি যোগ হবে সেটা পরে আসতেছে, বাট এতটা তো ঠিক যে আমাকে 10 বার যোগের কাজটা করতে হবে। এই যে নাম্বার অফ যে কাজ, একই কাজ যে বারবার করতে হবে, এইটার কাজ কে করে, কন্ট্রোল করে কে? ফর, তাই না? ফর কে দিলাম হচ্ছে কাউন্টিং এর জন্য। কাজটা কি করতে হবে? যোগ করতে হবে। কি এই সংখ্যার সাথে এই সংখ্যার যোগ করতে হবে, যোগফলের সাথে আবার এইটা যোগ করতে হবে, আবার এই যোগফলের সাথে এই যোগটা করতে হবে। তো কাজটা করবে 10 বার, আর কাজটা কি হবে? যোগফলের সাথে আমার সংখ্যাটা যোগ করতে হবে। কোন সংখ্যা যোগ করতে হবে? 1 2 3। আমরা 1 2 3 তো আসলে কাউন্টিং এর জন্যই ইউজ করেছিলাম, তাহলে এই জন্যই আই কে যোগ করলেই হবে। এটা কি বোঝা গেছে? কারণ ধরো 1 2 3 4 5 10 যোগ করছি, এই যে 10 বার যোগ করতে হবে, এটা কি দিয়ে আমরা হিসাব করছি? কাউন্টিং এর জন্য আই কে দিয়ে, তাই না? তাহলে আমরা দিলাম আই হচ্ছে কাউন্টিং এর জন্য। প্রথমবার আই এর ভ্যালু ধরো আমরা 1 থেকে শুরু করলাম, প্রথমবার আই ভ্যালু 1, পরের বার আই হলো 2। তো আই কে আমি কাউন্টিং এর জন্য কাজে লাগাচ্ছি 10 পর্যন্ত কাউন্ট করতে, তাহলে আই কে কাউন্টিং করলাম। আর কাজটা কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। যোগ করতে হবে কি? প্রথমে 1 যোগ করতে হবে, তারপরে যোগফলের সাথে যে যোগফলটা আসবে এর সাথে আমার 2 যোগ করবে, যোগ করলে কত আসবে? 3 আসবে। আবার 3 এর সাথে যোগ করতে হবে পরের সংখ্যাটা। এই যে 1 2 3 এরা কারা? এরা আই না?
আচ্ছা, তোমরা কি সিরিজটা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আমি যে যে সংখ্যাটা কাউন্ট করছি সেই সংখ্যাটা আমরা এই যোগের সময় বেসিক্যালি এটা আই এর ভ্যালু 1, আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 3, তাহলে আসলে 1, 2, 3 আই কে যোগ করলেই তো হয়ে যায়, তাই না? সাম প্লাস আই, সাম প্লাস আই মানে হচ্ছে আমি ধরলাম প্রথমে কোনো কিছু নাই, যোগফল হচ্ছে 0, 0-র সাথে প্রথমটা 1 যোগ করলাম, তাহলে যোগফল আসবে এখানে 1, আবার 1-এর সাথে এই পয়েন্টটা যোগ করলাম, আসলে এটা কিন্তু আই যোগ করছি, কারণ আমি সেকেন্ড লুপে আই এর ভ্যালু 2, সেকেন্ড লুপে সিরিজের ভ্যালুও 2, এই জন্য আই দিয়ে যোগ করছি। এটা যদি একটু চেঞ্জ করে দিতাম তাহলে হয়তো আই দিয়ে আর যোগটা করা যেত না। আমরা অন্য একটা সংখ্যাতে যাই, তাহলে হয়তো এইটাতে যাই, তাহলে আর আসলে আই দিয়ে কাজ হবে না। কাজ হবে না তা না, কাজ করা যাবে, আমি অন্যভাবে কাজটা করি সিরিজে। এখন ধর একটা সিরিজ আসলো যে প্রথমে 0 যোগ হবে, 4 যোগ হবে, 6 যোগ হবে, 8 যোগ হবে, এভাবে চলতে থাকবে, ধরো তোমার হচ্ছে 12 পর্যন্ত গেল। তাহলে আমার কতবার যোগ করতে হচ্ছে? একবার, দুইবার, 3 বার, 4 বার, ধরো 5, ধরো 8 ছিল, 10 ছিল, 6, 7 সামথিং। তাহলে এই যে যোগফল কতবার হবে এটা গোনার জন্য আমি আইকে দায়িত্ব দিব, আর সংখ্যাটাকে যোগ করার জন্য আমি প্রতিবার 2 2 করে যোগ করি। তো এটা আমি আইকে দিব হচ্ছে গুণার দায়িত্ব। তাহলে আমি একে বলে দিই ফর আই এর ভ্যালু হচ্ছে 1, আই ইজ লেস দেন n পর্যন্ত আসবে, আই প্লাস প্লাস দিয়ে আমরা গুনতে থাকি কতটুকু আসে। এরপরে আমি যোগ করতে থাকি, সাম যোগ করতে থাকি। আমি মনে করি যে সামের ভ্যালু 0, আর এটাকে সংখ্যাটাকে গোনার জন্য আমি আর একটা সংখ্যা বলতে পারি, যেটা একটু আগে যেটা কে বলছিলাম, কে ইকুয়াল টু 0 মনে করি। তো এটা যদি কে ভ্যালু 0 হয়, পরের কে ভ্যালু কত হওয়া উচিত? যোগ করার পরে কে প্লাস 2 করা উচিত না? তাহলে কে ভ্যালু 2 করে বেড়ে যাবে। আমার তো প্রথমে 0, 2, 4, 6, তার মানে কি এই কে এর সাথে এটা 2 যোগ হয়েছে, তাহলে কে প্লাস 2 করলে এটা পাবো। এই সংখ্যাটা তো আমাকে বলতে হবে যে কত, 4, আমি তো 2, 4, 6 এখানে বলতে পারছি না, প্রোগ্রামিং বলতে হচ্ছে। এই কে এর সাথে 2 যোগ করলে এইটা পাবো। আমি এই ভ্যালুটাকে কে দিয়ে বাড়াতে পারি। এটা না করে আমি আই এর ভ্যালু 2 করেও বাড়াতে পারি। বাড়ালে কি আই 2 ঘর করে বেড়ে যাবে, তার মানে কি প্রথমবার 2 আসবে, 0 আসবে, তো 2 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে। আমি আই দিয়েও করতে পারি অথবা অন্য একটা সংখ্যা দিয়েও করতে পারি। এটা এই যে আই এর ভ্যালু 2 বার বাড়িয়ে দিলাম, 2 ঘর করে জাম্প করে গেল আই। তাহলে প্রথমবার আই এর ভ্যালু হচ্ছে 0, পরের বার আই এর ভ্যালু হচ্ছে 2, পরের বার আই এর ভ্যালু হচ্ছে 4, তারপর আই এর ভ্যালু 6। আইকে একবার না বাড়িয়ে 2 বার করে বাড়ালাম। আর যদি আইকে একবার করে বাড়াতাম তাহলে এই সংখ্যাটা বাড়ানোর জন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে বাড়াতে হতো। এটা তোমরা সিরিজ প্র্যাকটিস করলে এই জিনিসটা দেখতে পাবা যে আই এর ভ্যালু বাড়াতে পারো অথবা অন্য একটা সংখ্যা দিয়েও এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। আমরা একটু কত মিনিট আছে আর? Sir, 20 minutes. ক্লাস আবার কটা পর্যন্ত? 40 পর্যন্ত না? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা কি প্রাইম নাম্বার শুনেছো? প্রাইম নাম্বার, Yes, sir. প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যে নাম্বারটা নিজেকে দিয়ে ছাড়া কোথাও ভাগ করা যায় না, মানে আসে না, মানে পূর্ণাঙ্গ ভাবে ডিভাইজেবল না। প্রাইম নাম্বার হচ্ছে যে নাম্বারটা এটা ইউনিক নাম্বার। উদাহরণস্বরূপ 5কে আমরা ডিভাইড করা শুরু করি, 5কে 1 থেকে ভাগ করা শুরু করব। 5কে 1 দিয়ে ভাগ দিলে এই মানে 5ই পাওয়া যাবে। 5কে যখন 2 দিয়ে ভাগ দিচ্ছি এটা কি পূর্ণ বিভাজ্য? না, কারণ তখনও তার 1 রিমাইন্ডার থাকছে, এটা পূর্ণ বিভাজ্য না। 5কে 3 দিয়ে ভাগ দিলাম তখনও কিন্তু বিভাজ্য আছে। 5কে 4 দিয়ে ভাগ দিলাম তখনও কিন্তু রিমাইন্ডার আসে, পূর্ণ বিভাজ্য না। 5কে 5 দিয়ে ভাগ দিলাম, বিভাজ্য হলো। তো যে সংখ্যা নিজেকে অথবা 1 দিয়ে ভাগ করলে পূর্ণ বিভাজ্য সম্ভব, যেখানে রিমাইন্ডার থাকে না, সেই সংখ্যাটার নামে হচ্ছে প্রাইম সংখ্যা। তাহলে প্রাইম সংখ্যা নিশ্চয় তোমরা জানো, এই নাম্বারিং সিস্টেমে প্রাইম হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সংখ্যা। এটা দিয়ে অনেক কিছু করা যায়, যেটা আমরা লেভেল 4-এ গিয়ে শিখবো এটা দিয়ে কি করা যায়। বাট শুধু জেনে রাখো যে
প্রাইম সংখ্যা হচ্ছে সেই সংখ্যা নিজেকে এবং এক দিয়ে ছাড়া সে বিভাজ্য হয় না, রিমাইন্ডার থাকে। সো প্রাইম সংখ্যাও আমরা কিন্তু প্রোগ্রামিং করতে পারি। প্রোগ্রামিংটা কিভাবে করতে পারি? একটু আগে ইভেন নট দেখাচ্ছিলাম না, যে যে সংখ্যাটাকে আমরা ভাগ করলে বিভাজ্য পাবো না সেই সংখ্যাটাই প্রাইম সংখ্যা হবে। আমি তো একটু উদাহরণ দিই। আমরা এক থেকে কেন শুরু করলাম না? কারণ আমরা জানি এক দিয়ে সবাই বিভাজ্য। তো এই সংখ্যাটা প্রাইম কি প্রাইম না, তার মানে থাকবে কি থাকবে না সেটাই আমরা একটা লুপে চালাতে পারি। এখানে n/2 কেন, এটা আমরা সেশনাল শিখবো, এখানে মাথায় রেখো না। কারণ ধরো 5 কে ভাগ দিচ্ছি, আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি। 5 কে 2 দিয়ে ভাগ দিলে কি 5 এর ভাগ 2 × 4, একটাকে 3 দিয়ে ভাগ দিলে কত আসবে? একবারই আসবে, কারণ ফ্র্যাকশন আসা শুরু করেছে। অর্ধেকের পরে আসলে আর একে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ অর্ধেকের পরে অলওয়েজ, যেহেতু 2 দিয়ে ভাগ দিচ্ছি, অর্ধেকের পরে কিন্তু ফ্র্যাকশন আসতেই থাকবে, কখনোই ক্লিন হবে না। এই জন্য অর্ধেকটা গেলেই আমার লুপটা শেষ করা যায়। তা এটা কেন যায় আমরা সেশনালি চেক করে নিব। আমরা সে কি চেক করছি? পার্টিকুলার একটা নাম্বারকে নিয়ে আসলাম, আমরা এই নাম্বারটাকে 1 দিয়ে ভাগ দেওয়া শুরু করলাম বা 2 দিয়ে ভাগ শুরু করলাম। তো 2 দিয়ে ভাগ দিলে যে 0 আসে, তার মানে কি ভাগফল বিভাজ্যতা, তাই না? যদি বিভাজ্য হয় তাহলে কি সে প্রাইম না প্রাইম না? বিভাজ্য হলে প্রাইম না স্যার। প্রাইম না, তাই না? প্রাইম না স্যার। তাই না? তো প্রাইম সে না, এরকম করে চলতে থাকবে। তো আমি যখন দেখবো যে এই লুপে কখন ঢুকবে, যখন এই সংখ্যাটা বিভাজ্য হবে, তাই না? উদাহরণস্বরূপ আমি 3 কে নিয়ে আসি, 4 কে নিয়ে আসি। আমি নাম্বারে 4 নিয়ে আসলাম, ভাগ দেওয়া শুরু করলাম। আয়ের হলো প্রথমে কত? 2। আচ্ছা, আমি 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 2 2 4, ভাগশেষ কত? 0। তাহলে এটা ভাগ যাচ্ছে, তার মানে কি এটা ট্রু হবে না? mod equal to 0, ট্রু। যদি ট্রু হয় তাহলে এখানে যাবে, তাহলে এটা আসলে প্রাইম না। এই জন্য আমার ব্রেক করে চলে আসবে এখানে, এসে পিন দিবে যে এই সংখ্যাটা আসলে প্রাইম না। 5 কে দিলে কিন্তু সবসময় রিমাইন্ডার থাকবে প্রাইম। যদি 5 সর্বশেষ পর্যন্ত যায় তাহলে আমার এই ভ্যালুটা রয়ে যাবে, ফ্ল্যাগটা। এটা আমরা সেশনালে তোমাকে ডিটেলস দেখাবো। এখানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং বোঝে যে আমি বাসে যদি না পাওয়া যায় তার মানে সে হচ্ছে, তার মানে তাকে বিভাজ্য সম্ভব থাকে। যদি বিভাজ্য হয়ে থাকে তাহলে সে আসলে প্রাইম না আমার। আমরা সেশনালে একটু ক্লিয়ার করবো এটাকে। প্রাইম নাম্বার কিভাবে ইউজ করা যায়? আমরা কি ক্রিপ্টোগ্রাফির নাম শুনেছো? এনক্রিপশনের নাম শুনেছো? এনক্রিপশন? Yes, sir. ইয়েস স্যার। এনক্রিপশন কোথায় আছে? তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে ইউজ করো না, প্রথমে লাইন লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপশন। এটা মানে কি জানো? আমাদের ডেটাগুলো এনক্রিপ্টেড করে পাঠায়। এনক্রিপ্টেড কোন সিস্টেমে করে? ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে করে, তাই না? ইয়েস। ক্রিপ্টোগ্রাফি কোন ইউজ করে? এটা হচ্ছে তোমার হচ্ছে এই মুহূর্তে তোমরা যেটা আমাদের হোয়াটসঅ্যাপ যেটা করে, তারা করে হচ্ছে AES 256, তাই না? ইয়েস স্যার। AES তোমরা তো অনেকে নাম শুনে থাকতে পারো, হয়তো পরে শিখবে। এটা AES 256 অথবা RSA। এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির কি জেনারেশনের পার্ট। এরা কি করে? এই কি গুলো এক্সচেঞ্জ করে, পাবলিক কি প্রাইভেট কি, পাবলিক কি প্রাইভেট কি, হ্যাঁ, পাবলিক কি প্রাইভেট কি এক্সচেঞ্জ করে। এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমেই আমাদের মানে এনক্রিপশনটা করা হয়। এগুলো এখন মাথায় ঢোকানোর দরকার নেই, শুধু জেনে রাখো যে এরকম এনক্রিপশন, এন্ড টু এন্ড এনক্রিপশন যখন হোয়াটসঅ্যাপে লেখা হয়, তার মানে যত কমিউনিকেশন হচ্ছে ইউজার থেকে আরেকটা ইউজারের, ইউজার 2 তে, তখন ইউজার নিজের যতগুলো টেক্সট আছে বা ভয়েসগুলো আছে এটার সাথে একটা কি যুক্ত করে দেয়। এটা একটা কি যুক্ত করে দেয়, আমাদেরকে কি যুক্ত করে দেয়। এই পাবলিক কি প্রাইভেট কি যুক্ত করে এই প্যাকেটগুলো পাঠিয়ে দেয় হচ্ছে আরেকজন ইউজারের কাছে। ইউজার কি করে? আরেকটা কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করে কথাগুলো শুনতে পারে এবং মেসেজ শুনতে পারে। মাঝের যে পার্টগুলো আছে এগুলো যদি কেউ ক্যাপচারও করে কিছু পারবে না, কেননা এগুলো হলো এনক্রিপ্ট করে করা হয়েছে। এই এনক্রিপশন যে করছে এইটার সিস্টেমের নাম হচ্ছে AES 256, যেটা হচ্ছে লেটেস্ট অ্যাসিনক্রোনাস এনক্রিপশন সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে 256। এই AES ইউজ করে হচ্ছে প্রাইম নাম্বার। এবার কি বুঝতে পেরেছে প্রাইম নাম্বারের কাজটা কোথায়? এখন আমার প্রোগ্রামার হিসাবে কি করবো? যখন আমরা প্রোগ্রামিং করতে যাব, এই কি জেনারেশন যখন করতে যাব,
তখন আমাকে সি প্রোগ্রামের মাধ্যমে আগে সংখ্যাটাকে প্রাইম নাম্বার করতে হবে। প্রাইম নাম্বার করার পরে আমি এই কি জেনারেশনটা করবো, কি জেনারেশন করে আমি এনক্রিপশন করবো। এটা লেভেল 4 তোমাদের একটা ক্রিপ্টোগ্রাফি সাবজেক্টই আছে, তখন ডিটেলসটা জানবা। এটার অনেকগুলো মানে আছে। হাউএভার এই ক্রিপ্টোগ্রাফি এবং এনক্রিপশনের ওয়ান অফ দি বেসিক হচ্ছে প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার বের করার উপায় হচ্ছে আমাকে সি প্রোগ্রামিং চালিয়ে প্রাইম নাম্বার ডিসাইড করে তারপরে অ্যালগরিদমের মধ্যে আমাকে নিতে হবে। এটা হয়তো আপার লেভেলে তোমরা গিয়ে শিখতে পারবে। তো প্রাইম নাম্বার আমাদের খুব সি প্রোগ্রামিং এর জন্য প্রাইম নাম্বার ইজ এ মানে শুধু তাই না, ওয়ার্ল্ডের কমিউনিকেশনে যত সিকিউরিটি আছে এই প্রাইম নাম্বার হচ্ছে মানে সবচেয়ে বড় একটা নাম্বার, যেটা সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করে দিয়ে সামনে নিয়ে যাই। তো খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার। আচ্ছা, এটা আমরা নাম্বারগুলো তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা পাসওয়ার্ড এনি সিকিউরিটি কি জেনারেশন। আমি বললাম তো, আমি জাস্ট একটা এনক্রিপশন দিলাম। ফিনান্সিয়াল সিকিউরিটি আমরা যেখানে ট্রানজিশন করছি অনলাইনে, ব্যাংক থেকে যে করছি এনি ট্রানজিশন আমাকে তো এনক্রিপ্ট করে করতে হয়। হ্যাঁ, এই এনক্রিপশনের সিস্টেমটাই হচ্ছে AES 256। এই 256 এ করার জন্যই একটা যে ফ্যাক্টর কাজ করে e⁻p, হ্যাঁ, মড সামথিং, হ্যাঁ, এই অ্যালগরিদম কাজ করা হয়। এই যে e⁻p, এই p ইজ এ প্রাইম নাম্বার। এটা তোমরা এত মাথায় এখন ঢুকিও না, খালি এতটুকুই জানো যে প্রাইম নাম্বার একটা ডিফাইন। এই প্রাইম নাম্বার ডিফাইন করার জন্য আমার সি প্রোগ্রামিং লাগবে। বুঝা গেছে? এই সিকিউরিটি ওয়ার্ল্ড এখন চলছে এই প্রাইম নাম্বার সিকিউরিটি দিয়ে সবকিছুতেই। তো আমরা যেটা শিখবো লোয়ার লেভেলে প্রাইম নাম্বারের উপকারিতা আমরা জানি, বাট বের করার উপায়টা হচ্ছে মড করে যদি দেখি বিভাজ্য হয়ে যায় তাহলে প্রাইম নাম্বার না, যদি বিভাজ্য না তাহলে এটা প্রাইম নাম্বার। একইভাবে পারফেক্ট নাম্বারও আছে। পারফেক্ট নাম্বার হচ্ছে যেগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য যায় ওগুলো যোগ করলে যদি আগের সংখ্যায় ফেরত আসে, এটা না হচ্ছে পারফেক্ট নাম্বার। অর্থাৎ তুমি 6কে যখন ভাগ দিচ্ছ, 6কে ভাগ দিচ্ছ, 1 দিয়ে ভাগ দিলাম, 6 1 6, এটা বিভাজ্য। 2 দিয়ে ভাগ দিলাম তাহলে 3 2 6, এটাও বিভাজ্য। 3 দিয়ে ভাগ দিলাম 3 2 6, তাহলে এর বিভাজ্য সংখ্যা কি কি হচ্ছে 1 + 2 + 3। হ্যাঁ, 4 দিয়ে ভাগ দিলাম, 4 1 4, এটা তো বিভাজ্য হলো না, তাই না? 5 দিলে দিল একরকম সংখ্যা, যেহেতু অর্ধেকের পরে চলে গেছে মানে সংখ্যাটা, এটা কিন্তু বাড়বে। তাহলে কি আমার বিভাজ্য যে সংখ্যাগুলো ছিল 1 + 2 + 3, এই তিনটা যোগ করলে কত হয় 6, তাই না? যে সংখ্যাটা তার বিভাজ্য যেগুলো আছে এগুলো যোগফল যে সমান হয়, এই সংখ্যাটার নাম হচ্ছে পারফেক্ট সংখ্যা। এগুলো প্রোগ্রামিং আমরা দেখবো। তো 6 হচ্ছে একটা সংখ্যা। আমার 7 কি পারফেক্ট সংখ্যা কিনা দেখি আমরা একটু। 7 অবশ্যই হওয়ার কথা না, কারণ 7-এর বিভাজ্যই কিন্তু 1 + 2 + 3 হবে, তাই না? এই তিনটে বিভাজ্যকে যখন আমরা যোগ করছি 6 হচ্ছে, 6 তো 7-এর সমান না, তার মানে এটা 7 পারফেক্ট সংখ্যা না। নেক্সট পারফেক্ট সংখ্যা আমার হচ্ছে 28। এই 28 থেকে কিন্তু পারফেক্ট সংখ্যা পাবো না। আমরা এটা প্রোগ্রামিং করে আমরা দেখবো এগুলো। এই একটা প্রোগ্রামিং আছে, এটা করে আমরা আরেকটা স্লাইড দেখে ক্লাসটা শেষ করবো আজকে। এগুলো সব শেষ হলে আমরা শিখবো, তখন ডিটেলস ক্লিয়ার করবো। বাট এগুলো একইভাবে একটা সংখ্যা নিলাম, আমরা ভাগ করতে থাকলাম, যে সংখ্যাগুলোকে ভাগশেষ নাই ওগুলো যোগ করতে থাকলাম। যদি যোগফল সংখ্যাটা সমান হয়ে যায় তাহলে ওইটাকে পারফেক্ট সংখ্যা বলবো, ঠিক কি না? লজিক যেটা বলছিলাম, এই সংখ্যাটাকে ভাগ দেওয়া শুরু করবো 1 থেকে শুরু করে, যেগুলো বিভাজ্য ভাগফল 0 সেগুলোকে যোগ করতে থাকবো বিভাজ্যগুলোকে। যদি দেখি বিভাজ্য যোগফল আর সংখ্যাটা যোগফল ইকুয়াল টু হয়, অনলি দেন পারফেক্ট, আদারওয়াইজ পারফেক্ট হবে না সে। এটা এই ছোট একটা লজিক দিয়ে আমরা করতে পারি। লাস্ট ফিবোনাকি গণিতের একজন বড় অনেক সিরিজ ওয়ার্ল্ড চলে প্রোগ্রামিং এ করবো ফিবোনাকি সিরিজ গুলো। যারা জানো না তাদের জন্য বলি, ফিবোনাকি সিরিজটা হচ্ছে এমন, প্রথম দুটো যোগফল কিন্তু সংখ্যার কাছে যাবে, অর্থাৎ 1 + 1, এই দুটো যোগফল পরবর্তী সংখ্যা হবে 2, 2 + 1 হবে 3, 3 + 2 5, মানে পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। এইটা হচ্ছে ফিবোনাকি সিরিজের বেসিক বৈশিষ্ট্য, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি। বাট ওয়ার্ল্ডের এটা কোথায় কোথায় এটা মানে ফিবোনাকি সিরিজের জিনিসগুলো একটু জেনে নিই।
পিরামিডের যে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে, পিরামিড যে আমরা বলি না যে এটা মানে অনেক উন্নত একটা প্রযুক্তির অংশ। পিরামিড যে গিজার যে তিনটা পিরামিড আছে, ওদের যখন মানে সেন্টার গুলাকে সামারি করা হয়েছে, যখন সামারি করা হয়েছে তখন দেখা গেছে ফিবোনাকি সিরিজের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের যোগফলগুলো এখানে আনা গেছে। লাইক হচ্ছে কি ফিবোনাকি সিরিজ কিন্তু এরকম করে 1 2 3 4 5 6 7 8 এরকম করে একটা প্যাটার্ন গঠন করে। হ্যাঁ, শুধু তাই না, সমুদ্র যে ঢেউ আছে, এই ঢেউটা কিন্তু ফিবোনাকি সিরিজের এই প্যাটার্নটাকে ফলো করে, সমুদ্রের ঢেউ। শুধু তাই না, মোনালিসার যে আসপেক্ট রেশিও, গোল্ডেন রেশিওর নাম শুনেছো তোমরা? গোল্ডেন রেশিও? ইয়েস স্যার। আচ্ছা, এই গোল্ডেন রেশিও কিন্তু ফিবোনাকি সিরিজ দিয়েই করা। মোনালিসার যে টোটাল পিকচারটা আছে, এখানে ফিবোনাকি সিরিজের যে 1 প্লাস 1 হলো হচ্ছে 2, 2 প্লাস 1 হচ্ছে 3, 3 প্লাস 1 হচ্ছে 5, স্কোয়ার গুলো দেবে করে 5 প্লাস 3 হচ্ছে 8, 8 প্লাস 5 হচ্ছে 13। এই স্কোয়ার গুলো কিন্তু সাইজ করা আছে এরকম 1 প্লাস 1 2 এই ডাবল সাইজ, 2 প্লাস 1 হচ্ছে 3 ডাবল সাইজ, 3 প্লাস 2 হচ্ছে 5 এই বড় স্কোয়ার, 5 প্লাস 3 হচ্ছে 8 আর একটু বড় স্কোয়ার, 8 প্লাস 5 হচ্ছে 13 একটু বড় স্কোয়ার। এটাকে সাইজ করলে এরকম একটা প্যাটার্ন পাওয়া যায়, কারণ এভাবে করা হয়েছে। তো মোনালিসার ছবিতেও কিন্তু একই ধরনের একটা আসপেক্ট রেশিও পাওয়া গেছে। আর নেচার হচ্ছে ফিবোনাকি সিরিজের প্যাটার্ন সবকিছুতেই ফলো করে। লাইক হচ্ছে তুমি যদি ফুল দেখো, ফুল হয়তো এক পাতার ফুল হতে পারে, 2 পাপড়ির ফুল হতে পারে, 3 পাপড়ির ফুল হতে পারে, 5 পাপড়ির ফুল আছে, 8 পাপড়ির ফুল আছে, সূর্যমুখী, আনারস সবগুলো কিন্তু ফিবোনাকি সিরিজে এটা কিন্তু প্যাটার্নটা আছে। 13 পাপড়ির ফুল আছে, 21 পাপড়ির ফুল আছে, মানে নেচারের মধ্যেও ফিবোনাকি সিরিজ আছে। এবার শুধু তাই না, গোলাপের পাপড়ির যে ওরিয়েন্টেশনটা, এটা ফিবোনাকি সিরিজের একটা প্যাটার্ন। মহাজগতের যে আমাদের যে গ্যালাক্সি যে মুভ করছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে ফিবোনাকি সিরিজের প্যাটার্ন ফলো করছে। তাহলে ফিবোনাকি সিরিজের মানে মানে ইয়াটা বুঝতে পারছো তো, অ্যাপ্লিকেশন ঠিক না, অ্যানালাইসিসটা কত দূর পর্যন্ত গেছে, অনেক বড়। স্যার এই যে বললেন যে এই ফিবোনাকি সিরিজ ফলো করে, না, ফলো করে না, ওয়ার্ল্ড একটা মানে ওয়ার্ল্ড নেচারেই কিন্তু যে জিনিসটা আছে দেখা যাচ্ছে, এটাকে ফিবোনাকি যে মানে সিরিজ যেটা আছে, এই নেচার একটা সিস্টেম ফলো করে। হ্যাঁ, এখন কোশ্চেনটা বলো। আপনি যে পাপড়িগুলোর কথা বললেন, যে এই সংখ্যাগুলা ছাড়া কি অন্য পাপড়ির ফুল হয় না? অবশ্যই হবে, অবশ্যই হবে, হবে না কেন? বাট নেচারের যে এই ফিবোনাকি সিরিজ আছে, আমি এটা বলছি না যে ফিবোনাকির বাইরে কোনো ক্রিয়েশন নাই, হ্যাঁ এটা বলছি না, বাট ফিবোনাকি সিরিজের প্যাটার্নটা নেচারের মধ্যে বিদ্যমান আছে। মানে তো এই স্টেটমেন্ট এমন হওয়া উচিত না যে ফিবোনাকি সিরিজ দিয়েই সৃষ্টিকর্তা সবকিছু ক্রিয়েট করেছেন। এটা স্টেটমেন্ট এমন না যে অথবা আমাদের ফিবোনাকি সিরিজের যে প্যাটার্নটা আছে এটা নেচারের মধ্যেও পাওয়া যায়। তোমার কোশ্চেন আনসার করতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, মানে সৃষ্টিকর্তা কিন্তু ফিবোনাকি সিরিজ তৈরি করেননি, বাট সৃষ্টির মধ্যেই ফিবোনাকি সিরিজ তৈরি করা হয়েছে। এটার একটা ইফেক্ট দেখা যায় যে ফিবোনাকি সিরিজের প্যাটার্নটা রয়ে গেছে, গ্যালাক্সিতে রয়ে গেছে, ইত্যাদি রয়ে গেছে, মানে ফুলের মধ্যে রয়ে গেছে। এবং মোনালিসার যে ছবিটা, এটাকে করেও দেখা গেছে, পিরামিডে করে এটা অ্যানালাইসিস করেছে যে ফিবোনাকি সিরিজ যেখানে আসে। পৃথিবীতে আরেকটা মানে একটা জীবন্ত ব্যক্তির মধ্যে ফিবোনাকি সিরিজ আছে, এটা কি তোমরা জানো কার মধ্যে আছে? এটা তো সব মৃত মানুষ নেচারের মধ্যে। আর একটা ব্যক্তির মধ্যেই ফিবোনাকি সিরিজের প্যাটার্নটা খুঁজে পাওয়া যায়, ইনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের চুলটাও ফিবোনাকির মতো মনে হয়। দেখো, এই যে কান থেকে শুরু করে যদি এরকম করে দাও, ওর চুলের যে ইয়াটা আসে, এটা ফিবোনাকি সিরিজের একটা প্যাটার্ন ফলো করে। আচ্ছা, এটা জাস্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মানে জাস্ট লাইটার পার্ট, মানে এই ধরনের ফিবোনাকি সিরিজ আসে। আসলে যেটাই আসুক, আমরা আসলে যেটা শেখার চেষ্টা করছি, ক্লাসটা শেষ করব, এই ফিবোনাকি সিরিজের পার্টটা আমরা শিখবো, বাট আজকে আর শিখবো না। এটা একটা প্যাটার্ন যেটা আছে, সেই প্যাটার্নটা জানলেই হবে, আমরা পরে ক্লাসে দেখবো। নিয়ম হচ্ছে প্রথম দুটো সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা হবে, আবার পূর্ববর্তী দুটো সংখ্যার যোগফল পরবর্তী হবে। শুধু এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের মেইন কনসেপ্ট, আমরা পরে ক্লাসে দেখবো। 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13। তো এটা কিভাবে প্রোগ্রামিং করা যায়, এটা নেক্সট ক্লাসে এবং সেশনে আমরা দেখে
এই লুপগুলা আমরা চেষ্টা করব। তো আজকে ক্লাস আমি এখানে শেষ এগুলা করব। কি স্যার 50 বা এরকম সংখ্যা দিলে এততম পদের মান দিতে বললে স্যার ক্র্যাশ করে? আচ্ছা, এটা এটা ক্র্যাশ করবে না, এটা তুমি কম্পাইলারকে হয়তো কন্ট্রোল করতে পারো, আমরা এটা সেশন আর দেখে নিব। তুমি যেটা বলছো কি ফিবোনাকি সিরিজ, যদি সিরিজ দাও 50 গেলে আটকে যায়। ইয়েস স্যার। আচ্ছা দেখা, এমন সেশন দেখাই এটা। তো ফিবোনাকি সিরিজ আমরা যখন, তোমরা কি ফিবোনাকি সেশনাল করেছো অলরেডি? না স্যার, তোমরা ইন্টারমিডিয়েট যদি- ট্রাই করছিলাম স্যার। তাই কোনো সমস্যা নাই। আমরা গত সেশনালে আসলে আমরা তোমাদের ইজিএস অপশনে সিলেকশনে গেছি, এরপর থেকে কিন্তু লুপে গেলাম। এই লুপটা তোমার হচ্ছে সির বেসিক। এরপরে যখন আমরা সিরিজ গুলা করবো, ইকুয়েশন সলভ করব, অ্যারে করব, ডাটা স্ট্রাকচারিং করব, এরপর থেকে সি প্রোগ্রামিং এর বেসিক হবে লুপ। উইদিন লুপের মধ্যে কিন্তু আমরা ইফ এলস ইউজ করব। সো এই লুপ তিনটা হচ্ছে টোটাল সি প্রোগ্রামের মাস্টার স্ট্রাকচার। এটা আমরা 2 সপ্তাহ ধরেই করব। তো আজকে যদি সময় শেষ তোমাদের, আমরা আসলে লুপগুলো বোঝানোর জন্য বিভিন্ন সিরিজ শেখাচ্ছি, যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার, লুপটা কিভাবে চালাতে হয়। এরপর থেকে সি প্রোগ্রামিং এর অ্যারে থেকে শুরু করে যতটুকু আছে সব হচ্ছে 3টা লুপের উপরেই সবকিছু কন্ট্রোল। কারণ আমার প্রোগ্রামার হিসেবে অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করা দরকার। অ্যাক্টিভিটি কন্ট্রোল করার উপায় হচ্ছে লুপের সাহায্যে। এই জন্য এটার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমার ক্লাস শেষ, আমি আজকে এখানে শেষ করছি। সেশনালে বাকিগুলো শিখবো, যদি কোনো কোয়েরি থাকে নেক্সট সিরিজে শিখবো। আর স্যার বলো স্যার, গতকালের ক্লাসের রেকর্ডিংটা কি পাওয়া যাবে স্যার? ঠিক, আমি রেকর্ডিংটা তোমাদেরকে দিব। এই রেকর্ডিংটা আমি একটু ব্যস্ত ছিলাম, আমি তোমাদের সবগুলো রেকর্ডিং এ পেয়ে যাবা। তোমার মেল লিখেছি, আমি মেসেজ লিখেছি। আচ্ছা, ঠিক আছে প্রথম ক্লাস থেকে শুরু করে সবগুলোকে রেকর্ডিং দিব। আমি যেটা করছি এখন তোমাদেরকে, আমি রেকর্ডিংটা একটু স্ট্রিম করি, কারণ আমরা যে কথাগুলো বলি, তো এগুলো অনেকগুলো তো নর্মাল ইরেলেভেন্ট কথাও থাকে। তো এগুলো যদি তোমার শুনতে যাও ক্লাস রেকর্ডিংটা, দেখা যাবে যে অনেক সময় নষ্ট হচ্ছে। তো যেগুলো তোমার আসলে রেলিভেন্ট আছে টপিকের সাথে, ওইটাকে আমি কি করি, ছোট করে দিয়ে দিই, যাতে তোমাদের মেমোরিও কম লাগে, এগুলো সময় কম লাগে। বুঝা গেছে? তো আমি একটু ক্লাসটাকে এডিটিং করে তারপর দিই ওখানে, এই জন্য একটু সময় নিতে হয়। বুঝতে পেরেছো যে রেকর্ডিং চাচ্ছি না? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। আর দেখা গেলো যে আমার তুমি তো স্লাইড দেখছো, রেকর্ডিং শুনতে যাচ্ছ, 1 ঘন্টায় শুনতে হচ্ছে। আসলে 1 ঘন্টার কন্টেন্ট কিন্তু ছিল না হয়তো, তাই না? মেবি 20 মিনিটের একটা কন্টেন্ট ছিল। তো ওইটাকে আমি কনসিয়াস করে তোমাদের টাইম নষ্ট কমার জন্য এটাকে আমি উইকেন্ডে কাজগুলো করি। হ্যাঁ, তো আমি স্লাইডগুলো প্রতি ক্লাসে দিয়ে যাবো, তোমরা স্লাইড আপডেট করতে থাকবো। সেশনে যদি এগুলো থিওরি সম্বন্ধেও কোনো কোয়েরি থাকে, স্লাইডটা বুঝতে পারি না, আমরা সেশনটা ওই জন্যই রাখা আছে। তো অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে তোমরা চলে যেতে পারো। তো ফোনে কোয়েরি থাকলে নেক্সট ক্লাসে দেখবো অথবা সেশনে দেখবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।